আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজে জাবিদ ঐশী। 2027 সালের মধ্যে গ্রামীণ জনপদে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে চায় চীন। সম্প্রতি এ নিয়ে একটি পরিকল্পনা করে সিপিসি কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল, যেখানে কৃষিতে শক্তি বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দেন তারা। চীনা গ্রামীণ জনপদকে নতুন পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল। সম্প্রতি এক পরিকল্পনার মাধ্যমে জানানো হয় 2027 সালের মধ্যে কৃষি ও গ্রামীণ জনপদকে আধুনিকায়নের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হবে। গ্রামীণ পুনরুজ্জীবনের লক্ষ্যে কৃষিতে শক্তি বৃদ্ধিতে নজর দেয়া হবে। এছাড়া জোর দেয়া হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিপুল পরিমাণ গ্রামীণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তির কথা বলা হয় পরিকল্পনায়। গ্রামীণ জনগোষ্ঠী যেন দারিদ্র্যের মুখোমুখি না হন, সেজন্য সেসব এলাকার শিল্প ও শাসন ব্যবস্থার উন্নয়নে প্রচেষ্টা চালানো হবে। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কারের শক্তিগুলোকে কাজে লাগিয়ে স্থানীয়দের আয় বৃদ্ধির ব্যবস্থা করা হবে। খাদ্য নিরাপত্তার ভিত্তি শক্তিশালী করতে গ্রামীণ শিল্পের বিকাশকে উৎসাহিত করা এবং পরিবেশের উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়। এছাড়া বাসস্থান ও কাজের উপযুক্ত পরিবেশকে গুরুত্ব দিচ্ছে চীন। গ্রামীণ শাসন ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের আয় ও জীবন মান বৃদ্ধি সহ অন্যান্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পনায়। রাজ্য পরিষদের জারিকৃত এই পরিকল্পনা বলছে, উন্নত অঞ্চলের বাসিন্দাদের গ্রামীণ এলাকার আধুনিকীকরণ অর্জনে নেতৃত্ব দেওয়া উচিত। গ্রামীণ পুনরুজ্জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন এবং 2035 সালের মধ্যে কৃষি ও গ্রামীণ এলাকার মৌলিকভাবে আধুনিকীকরণ অর্জনের লক্ষ্য রাখে চীন। চীনের বসন্ত উৎসব ঘিরে হাজারো দর্শনার্থী দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছেন দেশটিতে। বসন্ত উৎসব বা বর্ষবরণ ঘিরে চীনের শহরগুলো এখন যেন এক উৎসবের নগরী। তাই পরিবারকে সাথে নিয়ে উৎসবে অংশগ্রহণের পাশাপাশি প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতির সাথে পরিচিত হচ্ছেন অনেকে। নববর্ষ বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এবছর উৎসব উপলক্ষে টানা 8 দিনের সরকারি ছুটি ছিল দেশটিতে। উৎসব ঘিরে নানা সাজে সেজেছিল পুরো দেশ। চীনে অধ্যয়নরত আর্মেনীয় ছাত্র গ্রিগোরিয়ান এরিক নববর্ষ উপলক্ষে এসেছে চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিয়ান সিটিতে। স্থানীয়দের সাথে কথা বলছেন, উপভোগ করছেন লোকাল সব খাবার, ক্যামেরা হাতে বন্দি করছেন চীন ভ্রমণের প্রতিটি মুহূর্ত। এক পরিসংখ্যানে দেখা যায়, বিদেশি প্ল্যাটফর্মগুলিতে প্রায় 90,000 চীন ভ্রমণ ভিডিও 1 বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। বিশেষ করে চীনা নববর্ষের ভিডিওগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত শহরগুলির বাইরে প্রকৃতি সমৃদ্ধ এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার গন্তব্যগুলো এবছর বেশি জনপ্রিয়তা পেয়েছে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের মিংসি কাউন্টিতে রং বেরঙের পাখির মেলা বসেছিল, যা দেখতে বাচ্চাসহ বহু বিদেশি দর্শনার্থী হাজির হয়েছিলেন। রাশিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব চীনের হেইলংচিয়ং প্রদেশের সুইফেনহ শহরে একদল রাশিয়ান শিশু রঙিন পাখা তৈরি করে চীনা সংস্কৃতিতে অংশগ্রহণ করেন। এবছরে বসন্ত উৎসব দেখতে অন্যবারের তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি পর্যটক এসেছেন চীনে। ব্যস্ত নাগরিক এলাকা থেকে শুরু করে নিরিবিলি গ্রামীণ এলাকা, ঐতিহ্যবাহী রীতিনীতি থেকে শুরু করে আধুনিক নগর জীবন, চীন বরাবরই দর্শনার্থীদের ভিন্ন রকম অভিজ্ঞতা দিয়ে থাকে।
Happy Chinese New Year, Senior Kailao! নববর্ষ ঘিরে ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সেই সাথে বিদেশি ভ্রমণকারীরা যোগ দিয়েছেন চীনা নববর্ষের শুভেচ্ছা ভাগ করে নিতে। চীনা মুসলমানরা কোথায় নামাজ আদায় করেন, সেখানকার মুসলমানদের জীবনযাত্রাই বা কেমন, এমন নানা প্রশ্নের উত্তর ও হারবিনের শতাব্দী প্রাচীন একটি মসজিদ নিয়ে উত্তর পূর্ব চীনের হেলং চিয়াং থেকে বিস্তারিত জানাচ্ছেন শুয়ে ফেইফেই শিখা। বন্ধুরা, এখন আমি আছি চীনের হারবিন মসজিদে। এই মসজিদ উত্তর পূর্বাঞ্চলের হেলংজিয়াং প্রদেশে আছে এবং এই মসজিদ হল চীনের উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম মসজিদ। আর এটি 1897 সালে নির্মিত হয়েছে। চীনের 1500 মসজিদের মধ্যে এটি একমাত্র আরবি ধাঁচের মসজিদ ভবন। মূল হলটি 13 মিটার উঁচু এবং এতে 500 থেকে 600 জন লোকের একসঙ্গে নামাজ পড়ার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় গম্বুজটি উঁচু এবং গাম্ভীর্যপূর্ণ। চূড়াটি অত্যন্ত দক্ষতার সাথে ডিজাইন করা হয়েছে। গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে মুসলিমরা চাঁদ দেখার জন্য টাওয়ারে আরোহণ করেন, যা একটি নতুন সূচনার প্রতীক। মিনারে একটি স্বচ্ছ অর্ধচন্দ্র রয়েছে, যা প্লেক্সিগ্লাস দিয়ে সজ্জিত এবং বৈদ্যুতিক আলো দিয়ে সজ্জিত, যা ইফতারের সময় নির্দেশ করে। এর অভ্যন্তর নকশা সহজ এবং প্রশস্ত। স্থানটি মুসলমানদের জামাতে নামাজ পড়ার জন্য সুবিধাজনক। এই নকশাটি ইসলামী স্থাপত্যের ব্যবহারিকতা এবং পবিত্রতাও প্রদর্শন করে। মূল হলটি 426 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং এটি আরবি শৈলীতে নির্মিত। ইনি একজন মুসলিম মা, যিনি তার সন্তানকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে এসেছিলেন। ইমামের মোনাজাতে তিনি দোয়া করেছিলেন যে শিশুটি সুস্থভাবে বেড়ে উঠুক। এই মুহূর্তে বিশ্বাসের শক্তি প্রত্যেকের হৃদয়ে গভীরভাবে প্রথিত। প্রতি বছর মসজিদটি পানামা, সুদান, মালয়েশিয়া, তুরস্ক এবং পশ্চিম এশিয়ার 1 ডজনেরও বেশি আরব দেশ থেকে 300 জনেরও বেশি মুসলিম আন্তর্জাতিক বন্ধুকে আমন্ত্রণ করে এবং প্রতি বছর 1 লাখ পর্যন্ত দেশীয় মুসলিম বন্ধুকে অভ্যর্থনা করে। মসজিদের বাইরে তাজা গরুর মাংস এবং খাসির মাংস বহনকারী ট্রাক অনেক মুসলিম বাসিন্দাকে আকৃষ্ট করে। তারা সারিবদ্ধভাবে জড়ো হয়েছিল, মাংস বাছাই এবং কেনায় ব্যস্ত। এখানে একটি নিবেদিত প্রাণ হালাল গোশাইয়ের দোকান রয়েছে, যা কঠোরভাবে প্রতারিত হালাল খাবার সরবরাহ করে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয়। হারবিন মসজিদ কেবল একটি ধর্মীয় ভবনই নয়, বরং মুসলিম সংস্কৃতির উত্তরাধিকারের স্থান। চীন এবং মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানুন। দেখার জন্য ধন্যবাদ। চীনের উত্তরাঞ্চলে বরফে আচ্ছাদিত রেলপথ, সেই পথে নির্বিঘ্নে চলছে রেলগাড়ি। দুর্গম পাহাড়ে চলাচল নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে থাকেন নিরাপত্তা কর্মীরা। এমনই এক তরুণ শ্রমিক প্রতিনিধি দল প্রচণ্ড ঠান্ডাকে পাশ কাটিয়ে কিভাবে এই কাজ করেন, চলুন জেনে নিই। শীতকালে চীনের উত্তরাঞ্চল বরফে আচ্ছাদিত হয়ে থাকে। এই সময়ে রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিপজ্জনক হয়ে ওঠে। বিপর্যস্ত পরিস্থিতিতে রেল যোগাযোগ নির্বিঘ্ন করতে রেল শ্রমিকরা নিরলস পরিশ্রম করে থাকেন। প্রচণ্ড ঠান্ডা এবং দুর্গম পাহাড়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে চীনের উত্তরতম শহর মো হতে একটি গুরুত্বপূর্ণ রেলপথের নিরাপত্তা এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করছে তরুণ রক্ষণাবেক্ষণ কর্মীদের একটি নিবেদিত প্রাণ দল।
এই দলের বেশিরভাগ সদস্যের জন্ম ২০০০ সালের পরে। তাদের প্রচেষ্টা মালবাহী এবং যাত্রীবাহী উভয় ট্রেনের নির্বিঘ্ন যাত্রাকে সহজতর করছে। তাসিং আনলিং পর্বতমালার কেন্দ্রস্থলে অবস্থিত নেন লিন রেলওয়ে। সম্প্রতি সেখানকার মংখ পর্বত অংশটির তাপমাত্রা -৫০°C নিচে নেমে যাওয়ায় লাইনটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি এক তুষার ঝড়ের সকালে রক্ষণাবেক্ষণ কর্মীরা তাদের কর্মস্থলের দিকে রওনা হন। এ সময় তুষারে এলাকাটি ঢেকে যায় এবং বরফে তাদের হাঁটু পর্যন্ত ডুবে যায়। ২৪ বছর বয়সী টিম লিডার চাই মিংলাং ৩ বছর ধরে এই বিভাগে কাজ করছেন। রেলপথে যাওয়ার জন্য কেবল একটি রাস্তা আছে। তুষারপাতের পরে আপনি আগের পথটিও খুঁজে পাবেন না। লিডার হিসেবে তিনি প্রায় ১০০ কেজি সরঞ্জাম নিয়ে ২ কিলোমিটার পথ পাড়ি দেন। এ সময় প্রকৃতির বিপজ্জনক চিত্র তুলে ধরেন চাই মিংলাং। নিচের দিকে নামা সহজ, কিন্তু উপরের দিকে ওঠা খুবই কঠিন। এই পর্বতে আমরা খাল দেখতে পাই না। তুষার সম্পূর্ণ সমতল, কিন্তু কখনো কখনো পা রাখলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইখানে পিছলে পড়লে মাথা ছাড়া আর কিছুই দেখা যাবে না। দলের কর্মীরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেন, ধাতুর উপর আঙুল রাখলে ঠান্ডায় মনে হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং আঙুল ধাতুতে আটকে থাকে। শীতকালে ঠান্ডা ইস্পাত রেল লাইনে স্পর্শ করলে উষ্ণ ত্বক জমে যায়। ফলে এমন পরিস্থিতিতে ভারী কাজ করা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ এই সময় লেগে যাওয়া ত্বক ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কয়েক ঘন্টার পরিশ্রমের পর মেরামতের কাজ শেষ হয়ে গেলে তারা উষ্ণতার জন্য একটি ক্যাম্প ফায়ারের চারপাশে জড়ো হন। মাইলের পর মাইল জঙ্গলে ঘেরা এই প্রত্যন্ত অঞ্চলে তারা দুপুরের খাবারে তৈরি করেন বাষ্পীভূত বান, সসেজ এবং আচারযুক্ত সবজি। মেরামত শেষ করার পর দলটি সন্ধ্যায় তাদের বাসস্থানে ফিরে যান। এভাবেই তরুণ প্রশিক্ষিত এই নিরাপত্তা দলটি বিপজ্জনক বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে থাকেন। চীনের এআই এর কাছে অবশেষে ধাক্কা খেল মার্কিন অর্থনীতি ও ব্যবসা। বেইজিংয়ের নতুন আবিষ্কার ডিপসিক এআই বদলে দিয়েছে সব সমীকরণ। কম খরচে সকলের জন্য এই কৃত্রিম বুদ্ধিমত্তা এরই মধ্যে পুঁজিবাজারে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অবস্থান নড়বড়ে করে দিয়েছে। বাজার থেকে হারিয়ে গিয়েছে $1 ট্রিলিয়ন। DeepSeek AI from a Chinese company should be a wake-up call for শুল্কের চাপে নয়, বরং চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ মার্কিন নতুন প্রেসিডেন্টের। যে শুল্কে পৃথিবী কাঁপিয়ে দিবেন বলে দাম্ভিকতা দেখিয়েছেন, সেখানে বুড়ো আঙুল দেখিয়ে চীনা বুদ্ধির কাছে হার মেনেছে ওয়াশিংটন। Chinese leadership told me that. বলছি চীনা আবিষ্কার ডিপসিকের কথা। চ্যাটজিপিটি, জেমিনির মতো নানা বিষয়কে পেছনে ফেলে এবার আলোচনার তুঙ্গে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। আধুনিক এই এআই মডেল তৈরি করেছে প্রকৌশলী লিয়াং ওয়েনফেন, যাতে খরচ হয়েছে মাত্র $6 মিলিয়ন, যা মেটার এআই উদ্ভাবনীর চেয়ে 10 গুণ কম। সাশ্রয়ী মূল্যের মাত্র 2000 এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও উদ্ভাবনী এই প্রযুক্তি ব্যবহার করা যাবে কম খরচে। ওপেন সোর্স কোডের কারণে যে কোনো ডেভেলপার নিজের ইচ্ছে মতো ডিপসিক নিয়ে কাজ করতে পারবে। ডিপসিকের প্রভাবে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। প্রাথমিক তথ্য অনুযায়ী S&P 500 সূচক কমেছে প্রায় 1.5% বা 88 পয়েন্ট, নাসদাকে 607। তথ্য বলছে এরই মাঝে ওয়াল স্ট্রিটে এনভিডিয়া হারিয়েছে কয়েকশো বিলিয়ন ডলার। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে নিজেদের স্পেস ল্যাবে 1000টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীন। থিয়ানকং স্পেস স্টেশনে এসব পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে দেশটির। তবে 2024 সালেই যেন মাইল ফলক ছুঁয়েছে তারা। এক বছরেই মোট 32টি বিষয়ে 181টি বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা করে ফেলেছে তারা। এর ফলে এখন পর্যন্ত 150টি প্যাটেন্ট নথিভুক্ত করা হয়েছে।
চীন মানেই যেন প্রযুক্তি জগতে চোখ ধাঁধানো সব অগ্রগতি। এই ধারাবাহিকতায় একের পর এক মাইলফলক অর্জন করে যাচ্ছে দেশটি। উদাহরণস্বরূপ বলা যায় মহাকাশ স্টেশনের গবেষণার কথা। 2023 সালে চীন পৃথিবীর বাইরে তাদের মহাকাশ স্টেশনে কিছু গবেষণাধর্মী পরীক্ষা চালানোর পরিকল্পনা করে। এ বিষয়ে সে বছর একটি প্রতিবেদনও প্রকাশ করে দেশটি। এতে বলা হয় আগামী 10 থেকে 15 বছর সময়কালে জাতীয় মহাকাশ গবেষণার থিয়ানকং স্টেশনে 1000টিরও বেশি গবেষণা প্রকল্প পরিচালিত করবে দেশটি। তবে 2024 সালেই সেই পরিকল্পনা ছুঁয়ে যায় নতুন মাইলফলক। এই সময়কালে চীন মহাকাশে 4টি প্রধান গবেষণা ক্ষেত্র পরিকল্পনা করেছে, যার মধ্যে মোট 32টি বিষয়ে গবেষণা অন্তর্ভুক্ত করেছে তারা, যার মধ্যে মহাকাশ জীবন, মানবদেহ গবেষণা, মাইক্রোগ্রাভিটি, পদার্থবিদ্যা, মহাকাশ জ্যোতির্বিদ্যা, পৃথিবী বিজ্ঞান এবং মহাকাশের নতুন প্রযুক্তির প্রয়োগ নিয়ে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল। চীনের মানবচালিত মহাকাশ প্রকৌশল অফিস থেকে মিলেছে এসব তথ্য। গেল বছর ডিসেম্বরের প্রথম দিন পর্যন্ত কক্ষপথে মোট 181টি বৈজ্ঞানিক এবং প্রয়োগ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মহাকাশ জীবনবিজ্ঞানে আমরা উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং কোষের উপর প্রচুর গবেষণা পরিচালনা করেছি। উদ্ভিদের ক্ষেত্রে আমরা পৃথিবীতে অঙ্কুরোদ্গম থেকে প্রজনন পর্যন্ত ধানের প্রথম পূর্ণ জীবনচক্র চাষ উপলব্ধি করেছি এবং ফিরে আসা নমুনাগুলি পৃথিবীর মাঠে রোপণ করা হয়েছে। আমরা মহাকাশে জেব্রাফিশ ও হর্নওয়ার্টের সমন্বয়ে গঠিত একটি বাইনারি ইকোসিস্টেমও তৈরি এবং অধ্যয়ন করেছি, যা মেরুদণ্ডী প্রাণীদের উপর আমাদের ভবিষ্যতের গবেষণার জন্য একটি ভালো ভিত্তি স্থাপন করেছে, বিশেষ করে হাড়ের ক্ষয় এবং পেশি ক্ষয় সম্পর্কে। অবাধ্য সংকর ধাতু যা মাটিতে গলে যাওয়া কঠিন, আমরা মহাকাশে সেসব ধাতু ধারকবিহীন পরিস্থিতিতে গবেষণা পরিচালনা করেছি। ভবিষ্যতে বিমান ইঞ্জিন ব্লেড উপকরণের মতো গুরুত্বপূর্ণ সংকর ধাতুর বিকাশের ভিত্তি স্থাপন করেছি। এই গবেষকের মতে চীনা মহাকাশ স্টেশনে সম্পাদিত মহাকাশ বিজ্ঞান, প্রয়োগ পরীক্ষা এবং প্রযুক্তিগত পরীক্ষার প্রথম ব্যাচ ফলপ্রসূ হয়েছে। সেই সাথে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতিও দেখা গেছে। বিভিন্ন ক্ষেত্রের বৈজ্ঞানিক দলগুলি বিজ্ঞান উদ্ধৃতি সূচকে তালিকাভুক্ত 500টিরও বেশি উচ্চ স্তরের গবেষণাপত্র প্রকাশ করেছে এবং 150টিরও বেশি প্যাটেন্ট অর্জন করেছে। কিছু সাফল্য প্রয়োগ করা হয়েছে, যার ফলে চীনের মহাকাশ বিজ্ঞান এবং প্রয়োগের দ্রুত অগ্রগতি হয়েছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।